إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বইটা ধরে পড়তেছি আপনারা আগেও জানেন, যারা আগে আসছেন। আমরা এখন এই 500 পৃষ্ঠার বইয়ের 119 পৃষ্ঠার মতো আসছি, মাত্র সময় নিয়ে যেহেতু আসতেছি আমরা। রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস বইটার নাম। আপনারা লেখকটাকে সম্বন্ধে আমি আগে বলছি। ইনি ইজিপশিয়ান ভদ্রলোক, সৌদি আরবে থাকেন, ইমাম সাউদ ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং টিচার। আব্দুর রহমান ইবন মুআলা আল-লুহাইক আল-মুতাইরি। আর এই বইটা ট্রান্সলেট করছেন যিনি, আপনারা তার নামও জানেন, জামাল জারাবোজো। আসলে এইটা দাঁড়ান আমি দিচ্ছি। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, আপনার বইটা ট্রান্সলেট করছেন জামাল জারাবোজো। উনি আরো অনেক লিটারেচার আপনি জানেন যে আরবিক থেকে ইংলিশে করছেন আমাদের জন্য। এছাড়া নিজের বেসিক বই আছে অনেক। আর এই বইটা সম্বন্ধে একটা জিনিস আমি সবসময় বলি, সেটা হচ্ছে যে এটা 21 বছর আগে লেখা বই। সেপ্টেম্বর 11-এর পরের বই না। সেপ্টেম্বর 11-এর পরে মানুষের ধ্যান ধারণা অনেক চেঞ্জ হয়ে গেছে। অনেক কিছু সম্বন্ধে নতুন নতুন অ্যাসেসমেন্ট আসছে, নতুন নতুন থিওরি আসছে। এটা কিন্তু তার আগের বই। তো এটা এই জন্য যে এই ব্যাপারগুলো, এক্সট্রিমিজমের ব্যাপারটা ইসলামের স্কলারদের কাছে অনেক আগের থেকে একটা বিষয় ছিল, যেটা তারা অ্যাড্রেস করছেন। এটা নতুন কিছু না, এবং এটা সেই খারেজিদের দিয়ে শুরু হয়েছে, এবং তারপরে টাইম টু টাইম মানে আপস এন্ড ডাউন ছিল। ফর এক্সাম্পল, এই অ্যাসাসিনস যাদের বলা হয়, শিয়া বাতিনি শিয়াদের একটা এক্সট্রিমিস্ট গ্রুপ, তারা হিস্ট্রিতে মানে এরকম নানা গ্রুপের মানে উত্থান পতন হয়েছে। তো মানে মেজর আপনার আল কায়দার আগে, মানে আল কায়দার এই এপিসোডটার আগে মেজর ছিল তাকফির ওয়া হিজরা। আমরা বলছি এখানে ইজিপ্টের একটা দল, যারা মূলত ইখওয়ানুল মুসলিমিনের থেকে অফশুট বলা যায়, কিন্তু তারা ওই জামাতুল মুসলিমিন নামে অনেকে চিনে তাদের। তারা নিজেদের ছাড়া সবাইকে কাফের মনে করতো। মানে এই যে ট্রেন্ডটা, এইটা আগের থেকে ছিল, এবং সেপ্টেম্বর 11 আগের জিনিস। সো আমরা ওইটার নানাবিধ কারণ সমূহ পড়তে পড়তে আমরা যেখানে আসছি সেটা ছিল যে কেন এক্সট্রিমিজম দেখা যায় বা একটা সোসাইটিতে কেন আসে। এটা সাইকোলজিক্যাল দিক আমরা এই করছি, সাইকোলজিক্যাল দিক বা জেনেটিক দিক আমরা এই করছি, যে কারো হয়তো কোন একটা শর্টকামিং বা ইম্পেয়ার্ড হইতে পারে কেউ মেন্টালি, সেখান থেকে তার হইতে পারে, এটা হইতে পারে, এটা অসম্ভব না। এরপরে আমরা আসছি যে এনভায়রনমেন্টাল বা আমরা বলছি যে পার্সোনালিটি ফর্ম করে মানুষের দুইটা কারণে, দুইটা জিনিস থেকে ফর্ম করে, মানে থিওরি আর কি, আগের থিওরি, যে হেরিডিটি আর এনভায়রনমেন্ট। তো এখন দেখা যায় যে ডিএনএফএন এর রহস্য এগুলো বাইর হওয়ার পরে দেখা যায় যে হেরিডিটিটা অনেক বড় একটা রোল প্লে করে। যাই হোক, তো এইখানে আসার পরে আমরা একটা ডোমেস্টিক সিচুয়েশন, মানে ঘরে বা দেশের ভিতরে কি সিচুয়েশন, এইসব নিয়ে আলোচনা করতেছিলাম। তারই একটা পর্যায়ে আমরা আজকে আলোচনা করব। সেটা হচ্ছে যে যেখান থেকে আমরা শেষ করছিলাম প্রায় সেখান থেকে চেষ্টা করবো আলোচনা করতে। সেটা হচ্ছে যে ইমোরালিটি এবং প্রমিসকিউটি মানে ওই আর কি অনৈতিকতা বা ব্যভিচার ইত্যাদি, দ্যাট রিজাল্টেড ফ্রম ওয়েস্টার্নাইজেশন হ্যাড ওভাররান মুসলিম ল্যান্ডস অ্যান্ড স্প্রেড ডিগ্রেডেশন। এই সব জিনিসগুলো আমাদের দেশে আপনি দেখেন যে নোবেল ভার্চুস যেগুলো ছিল, ভার্চু বলতে আমরা যা কিছু বুঝতাম ছোটবেলা থেকে, যা কিছুকে ওই আদর্শ লিপির বইয়ে বা আছে না, সকালে উঠে আমি মনে মনে বলি, এগুলো সব মিথ্যা হয়ে গেছে। এখন হচ্ছে ডলার সেন্ট কোন পথে আসে এটাই হলো ঠিক, আর বাকিগুলো সব মিথ্যা। সারাদিন আমি যেন ভালোভাবে চলি, ছিল না, সত্য কথা বলবো, আদেশ করেন যাহা মোর গুরু জানে, কিছুই ভ্যালিড না এখন। কেন ভ্যালিড না? এখন ওয়েস্টার্নাইজেশন হয়ে মেটেরিয়ালিজম এসে এনি উইচ ওয়ে, আপনার পয়সা আছে কিনা, গাড়ি আছে কিনা, আপনি কি চালান, বুঝছেন না, কি অ্যাপার্টমেন্টে থাকেন, এগুলো ম্যাটার করে। ওগুলো পরে দেখা যাবে। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলেছে আমরা ছোটবেলায়, এখন লেখাপড়া না, এখন হলো যে মানে পয়সা কামাই করে যে গাড়ি ঘোড়া চলেছে, সোজা কথা। তো এই জিনিসগুলোর জন্য যেটা হয় যে এইটার হিসাবে মানে রিয়াকশন যদি আমরা বলি,
এটা রিয়েকশন হিসাবে কিন্তু এক্সট্রিমিজমই হয়। যেমন ধরেন একটা যোগ্য ছেলে আজকে যদি দেখে যে সে তার বাপ মার শিক্ষা দেওয়া এই যে এইসব সকালে উঠে আমি মনে মনে বলি এগুলো পালন করতে করতে বড় হয়ে যায়, এগুলো হি ইজ নোওয়্যার। আর একটা ছেলে তার করক বাপ ফটম ফটম ইংলিশ শিখানো একটা ইংলিশ মিডিয়ামে পড়ায় দিছে, বাইরে সে একটা কিছুর এক্সিকিউটিভ হয়ে গেছে, দেখা গেল সে তখন এই ছেলেটা চিন্তা করে যে হোয়াটস রং উইথ মি, মানে কি সমস্যা আমার। এবং এখান থেকে অনেক সময় এক্সট্রিমিজমের দিকে মানুষ যায়, দেখবেন যাইতে পারে। আচ্ছা, এর ভিতরে আরেকটা বলতেছেন যে ওই যে ইকোনমিক সিচুয়েশন, এটা এটার সাথে করাই, এবং সোশ্যাল প্রেশার, সাইকোলজিক্যাল মেকআপ অফ দ্য এক্সট্রিমিস্ট ইন মডার্ন টাইমস, এটা আমরা আগেও আলোচনা করছি। সোশ্যাল প্রেশার বা ইকোনমিক সিচুয়েশন থেকে হয় যে যারা ডাউন ট্রোডেন বা যারা কি বলে আপনার যারা ডিপ্রাইভড, এই ধরনের মানুষ যারা আছে তাদের ভিতরে চিন্তা আসে। যেমন ইজিপ্টের উপরে পড়াশোনা যারা করছেন তারা জানেন যে ইজিপ্টের ইগুলা কিন্তু ইজিপ্টের কিছু স্লাম এরিয়া আছে ইসের ভিতরে, কায়রোর ভিতরেই কিছু বস্তি মার্কা এলাকা, যেমন ধরেন আমাদের খুব ডেন্সলি পপুলেটেড ভাসান টেক মার্কা জায়গা বা এরকম কিছু জায়গা আছে, এক্স্যাক্টলি বস্তি না কিন্তু লো ইনকাম গ্রুপের খুব ঠাসাঠাসি থাকার জায়গা। তো ওইসব জায়গাতে তারা রিসার্চ করে বাইরেছে যে এই জিনিসগুলোর বেশি। আর এটা হোলসেল থিওরি না, এটা একটা পার্ট অফ দ্য আমার দেশে পসিবলি আপনি মানে দেখবেন যে হয়তো সেরকম একটা ম্যাপিং হইতে পারে আমাদের দেশে। তো সেগুলা একটা ফ্যাক্টর বলছেন। এর ভিতরে আবার দুইটাই দিয়েছেন, দুইটাকে ভাগ করছেন, ইকোনমিক এবং সোশ্যাল প্রেশারকে দুইটা ভাগে ভাগ করছেন। একটা হচ্ছে যে পভার্টির জন্য, যেটা মানে বেসিক নিডই করতে পারে না মানুষ। আরেকটা হচ্ছে যে ওয়ার্ক বিগেন টু লুজ ইজ ভ্যালু, মানে কাজ করে খাওয়ার বা কাজ করে যে একটা আছে সেটা চলে গেছে, বরং কাজটা হয়ে গেছে এখন ওয়ে টু মেক ওয়েলথ, মানে যে কাজ যত বেশি পয়সা আনবে সেই কাজটার মূল্য তত বেশি। কিন্তু কাজের ইটসেলফ একটা প্রাইড ছিল আগে। যেমন ধরেন আমরা যখন ছোটবেলায় দেখছি আমাদের টিচার যারা ছিল, স্কুলের টিচার, তারা কিন্তু কমই খাইতো, কম পড়তো, কম কম সঙ্গতি ছিল তাদের, কিন্তু তারা সাংঘাতিক একটা পানি। ও আচ্ছা, কিন্তু কি বললেন বুঝি না। ও ময়লা ছিল, ফেলে দেন, সরি, গ্লাসে ছিল হয়তো। আচ্ছা, তারা হয়তো খুব কম খাইতেন বা ছিলেন, কিন্তু তারা সাংঘাতিক রকমের একটা রেসপেক্ট কমান্ড করতেন। মানে আমরা যখন টিচারদের সামনে যাইতাম, আমরা কত বড় লোকের ছেলেকে বা কত গরিবের, মানে ওইগুলো ইরেসপেক্টিভ অফ দ্যাট, আমরা টিচারদের সামনে একটা হাম্বল হিউমিলিটেড থাকতাম। এখন কিন্তু আর এই জিনিসটা নাই, মানে টিচারেরও এটা প্রাইড নাই আর স্টুডেন্টেরও এটা রেসপেক্ট নাই, বিকজ টিচারকেও সে জানে পয়সা দিলেই পাওয়া যায়। মানে এখানে আমি একটা ক্লাস অ্যারেঞ্জ করলাম, ধরেন মানে ইভেন রিলিজিয়াস স্টাডিজ এর কথা বলতেছি, অ্যারাবিক ক্লাস অ্যারেঞ্জ করলাম যে আমাদের সব ভাইদের জন্য একটা অ্যারাবিক ক্লাস। এখন যাদের একটু বেশি সঙ্গতি আছে তারা সাইড লাইনে টিচারের সাথে আলাপ করে আপনার বাসায় এসে পড়েন, তো আমাদের 3 জনে পড়বো, এটা হয়। তো এই টার্মসে যখন চলে আসে তখন ওয়ার্কের ভ্যালুটা চলে যায়, তখন সবকিছু টাকা পয়সার রেসপেক্টে চলে আসে, টার্মসে চলে আসে। আচ্ছা, তখন বলতেছেন যে সুন্দর করে বলছেন, মানে আনফর্চুনেটলি ইট বিকেম ট্রু দ্যাট দ্য ইলিগাল ওয়েজ অফ মেকিং মানি ওয়ার দ্য মিনস টু ওয়েলথ। ইলিগাল ওয়েজ অফ মেকিং মানি আমাদের দেশে এখনো তাই আছে। আমাদের দেশে যারা বড়লোক বলতে যা কিছু বোঝায়, অলমোস্ট 99% কেসে আপনি বলতে পারেন যে অবৈধ পয়সা আছে, তার না হোক তার বাবার আছে, তার শ্বশুরের আছে, বা হোয়াট এভার। এইসব থেকে অনেক সময় এক্সট্রিমিজম এবং টেরোরিজমের খোরাক হয় এগুলা। কারণ মানুষ এই অবিচারগুলোর ভিতরে যখন অবিচারগুলোর এগেইনস্টে যখন প্রোটেস্ট করতে যায়, তখন দুইটা ওয়ে আছে। একটা হলো কমিউনিস্ট হয়ে করবে, ওই আপনার জনযুদ্ধ কি বলে, ওই হ্যাঁ ওই মার্কসিস্ট লেনিনিস্ট এমএল হয়ে যাবে, আর না হলে আপনার ইসলামিস্টদের ভিতর থেকে হবে। আচ্ছা, এরপরে একটা আসতেছে যে অ্যাবসেন্স অফ এ রোল ফর স্কলার্স, এইটা একটা কারণ বলছেন এক্সট্রিমিজমে। স্কলারদের রোল চলে গেছে। এখন বাংলাদেশে দেখেন আপনার স্কলারদের কোনো রোলই নেই। আপনার স্কলারদের চিনে কে? প্রথম কথা একটু একটু করে এখন ফিরে আসতেছে, এই যে নতুন করে আর কি। কিন্তু ধরেন কয়েকদিন আগে উনি বলছে আচ্ছা ঠিক আছে, উনি তো হ্যাঁ উনি তো এরকম, মানে স্কলারদের রোলটা চলে গেছে, উইথ দ্য এক্সেপশন অফ ধরেন সৌদি আরবিয়া বা কিছুটা আপনার আছে, ইজিপ্টে আছে, এক ধরনের করে আছে। অন্যত্র স্কলাররা কি বললো, স্কলারই নাই সবাই। বাংলাদেশে ধরেন 10 বছর আগে, এখন তাও 2-1 জনের নাম বলতে পারবে মানুষের, 10 বছর আগে কে স্কলার কে, বা এখনো আসলে মানে জেনারেল মানুষের জন্য স্কলার কে? জেনারেল মানুষের জন্য কোনো স্কলার নেই।
মানে ওইরকম একটা অথরিটি নিয়ে যে একটা থাকবে, যেমন ইজিপ্ট কি বলে ইজিপ্টে বা সৌদি আরবে যেমন গ্র্যান্ড মুফতির একটা রোল আছে। কোন একটা বিষয় নিয়ে খুব চিটচাট চলতেছে, খুব বিতর্ক চলতেছে বা চলতেছে, হঠাৎ করে গ্র্যান্ড মুফতি কথা বলেন, বাস ইটস ওভার, শেষ। মানে ওইটা নিয়ে কোনো বিতর্ক নাই। সৌদি আরবে আপনি জানেন তো, মানে ওরা সমস্ত ফিককে এখন চ্যানেলাইজ করছে, মানে এখানে একজন ফতোয়া দিবা, ওখানে একজন ফতোয়া দিবা, এটা ইউনিফাইড ফিক করে ফেলছে। সৌদি আরবের ভিতর থেকে ফিক পাইতে হইলে ওই লাজানা দাইমা যেটা আছে ওদের, ওই যে মানে পার্মানেন্ট কমিটি, ওইটার ফিকটাই শুধু পাবে না, ইসলাম কেউ খোলা যায় না সৌদি আরবে। এটা কেন করছে? এটা দরকার আছে, নাইলে এই যে বিতর্ক, এই চ্যানেল আই আর কি কি আছে না বাংলাদেশে, উল্টা পাল্টা চলতেছে, এইগুলোই চলতে থাকে। আচ্ছা, এটাকে আবার দুই ভাগে ভাগ করছেন। একটা কথা বলছেন, many of the scholars resign from their post related to guiding the people and they concern themselves with tasks that were time consuming and labor intensive. তারা এই যে মানুষকে গাইড করার রোল থেকে, ওই একই কারণে, যে কারণে শিক্ষকরা আর শিক্ষক নাই এখন, সেই কারণে স্কলাররাও স্কলার নাই। স্কলাররা একসময় দেখছেন যে আর কত এরকম বাসে চড়ে আর টেম্পো চড়ে চলবে আর কি, ঠিক আছে, একটা কিছু কাজ করি, বেটার কাজ করি, এইরকম আর কি। একটা এনজিওর সাথে যুক্ত হই, একটু মানুষের সেবা করি, বুঝছেন না? সেবা করতে 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 এনজিও হয়ে গেছে মেন, আর চলে গেছে স্কলারত্বটা চলে গেছে। তো বলছে রিজাইন করে অনেকে করছেন। আর 2 নম্বর বলতেছেন, স্কলার্স ডেভিয়েটেড বাই ম্যানিপুলেটিং দ্য নলেজ আপন টেকিং পজিশনস। ম্যানিপুলেট করছে নলেজ। আপনি এখন টেলিভিশন স্টেশনে জয়েন করছেন, টেলিভিশন স্টেশনে একটা মালিক আছে, তার একটা লাইন আছে, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, এক্স হোক, ওয়াই হোক, জেড হোক। এখন সে তো আপনার এমনি বসায় বসায় পয়সা দিবেন না, সে আপনার নিচে কে লিগে, তার জিনিস জায়েজ করার লিগে নিচে, তো সে বলে দিবে যে কি বলতে হবে, কোন লাইনের বলতে হবে, তা আপনি সেটা বলবেন, বিনিময়ে আপনি গাড়ি পাবেন, এয়ার কন্ডিশন পাবেন, হোয়াট এভার, যা পাচ্ছেন আর কি। যা এইটাই আমি র ভাবে বললাম, হয়তো এত র না হয়তো কথাগুলো, বা কারো বেলায় র, কারো বেলায় র না। আপনি দেখেন না কোয়ান্টাম মেথড নিয়ে যেমন আমাদের চিল্লাচিল্লি চলতেছে, আল্লামা অমুক ওরা প্রেজেন্ট করে দিল, সব আল্লামারা বইলে আছে কোয়ান্টাম মেথড ঠিক আছে, বুঝছেন না? আপনি আমি কে ওখানে আল্লামারা বলছে কোয়ান্টাম মেথড দিলে নামাজের কনসেন্ট্রেশন বেড়ে যায়, মাশাআল্লাহ, মানে কাফের জিনিস দিয়ে নামাজের কনসেন্ট্রেশন বাড়াইতে হবে, এইরকম আর কি ব্যাপারগুলো। যাই হোক, এটা বলতেছেন একটা। 3 নম্বর বলতেছেন, দে ডিড নট কনফ্রন্ট দ্য ইস্যুস। তারা অনেক সময় শান্তিপ্রিয় হয়ে বা হিকমত, তথাকথিত হিকমতের নামে কোন একটা ইস্যুকে কনফ্রন্ট করে নাই, পাশ কাটায় চলে গেছে। খুব সিম্পল ইস্যু। আমি বললাম আমাদের দেশে কোটি কোটি 16 কোটি মানুষের দেশে হয়তো 10,000 জানাজা হয় একদিনে, কথার কথা, কিন্তু প্রত্যেকটা জানাজা ভুল হচ্ছে, কারণ জানাজা সূরা ফাতিহা পড়া হয় না বাংলাদেশ, প্রত্যেকটা জানাজা ইনকমপ্লিট হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত নাই। এই কথাটা কিন্তু বহু স্কলার জানে বাংলাদেশ, আমি জানি যে তারা জানে। স্কলার বলতে মানে সকল যাই বাংলাদেশে যাদেরকে আলেম বলে। আমি জিজ্ঞেস করলাম যে আপনি বললেন না এটা। একদিন এক মসজিদে একজন খুতবা দিচ্ছেন, খুতবার পরে জানাজা, মানে ঈশের পরে, জুমার পরে জানাজা। তো উনি বললেন যে সূরা ফাতিহা পড়া যেতে পারে। আমি বললাম যে যেতে পারে বললেন কেন, আপনি কেন বললেন যে পড়তে হবে? বললেন যে যেতে পারে বলে দেখেন নাই কেমন তাকিয়ে দিয়েছে মানুষে, পড়তে হবে বললে আমার বাইরে করে দিত মসজিদ থেকে, হুইচ ইজ ট্রু। যেটা বনানী মসজিদে আর কি, বনানীর বড় মসজিদে, যে বাজারে যেটা, হুইচ ইজ ট্রু, বাইর করে দিতে হয়তো ওনাকে। কিন্তু কথা হলো যে আমি ভুল পন্থায় জন্মগ্রহণ করলাম, আমি ভুল জানা জেনে মহিলা দুনিয়া থেকে চলে গেলাম। তা আমার কথা হলো কবে আর হবে থাকিতে জীবন, বুঝছেন না? মানে হিকমত করতে করতে যদি আমার জন্ম ভুলের উপর হলে, আমার মৃত্যু ভুলে আমার জানা যায় কবর হয়ে গেল, তাহলে এই হিকমত দিয়ে কোথায় যাবে না? এর চিন্তা করার ব্যাপার আছে। এইটাই বলতেছেন অন্যভাবে যে সাম স্কলার্স কি বলে, দে ডিড নট কনফ্রন্ট দ্য ইস্যুস। যেগুলো কনফ্রন্ট করো, এটা আমি বললাম একদম রিলিজিয়াস একটা, এইটাই যে একমাত্র ইস্যু তা না। আমরা ভোট দিব কিনা, আমরা এই সরকারের প্রতি কতটুকু অনুগত হব, বা যে কোনো সরকারের প্রতি মুসলমানদের রোল কি হবে, আমরা কতটুকু করবো আর কতটুকু করবো না, এই সবকিছু এসবের আওতায় আসবে। এইগুলা ইস্যুগুলাকে অনেক সময় দেখা যাচ্ছে, আপনি দেখেন কথা বললে মানে এদিক সেদিক তাকাইতেছেন, এটা নার্ভাস, মানে এইগুলা এখানে তোলার কি ব্যাপার ছিল। আমি একদিন জীবনে একবারই ওই জামাত কি বলে শিবিরের একটা কনভেনশনে গেছিলাম। কি হয় না ওদের ওই কনভেনশন মার্কে গেছিল, মানে বড় আর কি, হ্যাঁ হ্যাঁ, অনেক সারা দেশ থেকে আসছে, তখন ওরা পাওয়ারে পাড়ার পোলাপানে বলছে আর কি, আমি তো আর কেউ না, জাস্ট পাড়ার পোলাপানে চিনে বলছে আসেন, সামনে দিয়ে একটা সিট দিছে, বসে শুনতেছি। মুজাহিদুল ইসলাম, ঢাকা ইউনিভার্সিটির টিচার, ফাইন্যান্সের বা কিছু টিচার, উনি এক্স জামাতপন্থী, কিন্তু জামাতের না উনি, এখন বোধহয় হিজবুত তাহরীরের সাথে থাকতে পারেন, অথবা না থাকলে মানে ইন্ডিপেন্ডেন্টলি হইতে পারে, যায়। তো উনি ওখানে ওনাকে বলতে বলা হয়েছে, উনি এটা পেপার মানে যে হারাম, এটা নিয়ে কথা বলতে শুরু করছে। পেপার কারেন্সি, এটা সবাই জানে, এটা একটু ভালো আলেম যারা তারা জানে পেপার কারেন্সি হারাম ইউজ করাটা। এটা একটা বিশেষ স্টপ গ্যাপ হিসাবে স্কলাররা, মুসলিম উম্মার সকল স্কলার একসাথে মিলে
বলছিলেন যে যেহেতু এটা ছাড়া কোনো উপায় নাই, এই যে ইম্পসিবল ক্যানট বি ডিমান্ডেড, ফিকের একটা প্রিন্সিপাল, ওই প্রিন্সিপালের আওতায় বলছেন যে এটা ছাড়া কোনো উপায় নাই, আমরা এখন ইউজ করব, বাট আবার যদি আল্লাহ আমাদের তৌফিক দেন আমরা দিনার দিরহামে ফিরে যাব, মিন্টেড মানিতে ফিরে যাব, যেটার নিজস্ব ভ্যালু থাকবে। সো হারাম, বাট জরুরতের জন্য এখন আমরা ইউজ করতেছি। কারণ এখন আপনার একটা লাউ দিয়ে গিয়ে আপনি একটা গাড়ি কিনতে পারবেন না, বুঝছেন না? মানে কি করবো, বিনিময়ের একটা মাধ্যম দরকার এই হিসাবে। এবং এটা স্কলাররা এন্ডোর্স করছেন, বলছেন বলে আমরা করতেছি, বাট পেপার মানি বেসিক্যালি হারাম। তো উনি এই ইস্যুটাই আনতে যাচ্ছেন। উনি তো ফাইন্যান্সের বা ইসের কোন একটা বিজনেস ইসের টিচার আর কি, নাম করার লোক, কিন্তু এই দেশের ওই লাইনের একজন এক্সপার্ট উনি, মুজাহিদুল ইসলাম, আমি তাকে দেখছি 2-4 বার। তো উনি এটা এই ইস্যুটা বলতে শুরু করেছেন, পাট করে এক এমপি, জামাতে এমপি, ওনারা বসায় দিলেন লিটারেলি, যে এতদিন পরে আমরা একটু মানে দেশে শান্তিতে আছি, অর্থাৎ কথার মানে হলো এতদিন পরে আমরা একটু পাওয়ারে গেছি, এতদিন পরে আমরা একটু, বুঝছেন না, মানে কনসলিডেট করতেছি, তুমি আবার ফিতনা বাইর করছো, একদম বসায় দিলেন, মানে রীতিমতো শাট আউট যেটাকে বলে। এই তো এই সমস্ত কথা বলে ফিতনা সৃষ্টি করো না তো, তুমি বলতেছেন বিকজ উনি সিনিয়র এবং এই লোক বাচ্চা লোক, এই এখন এসব ফিতনার সময় না, মানে এখন হলো শান্তির সময় আর কি, দিলেন ওরা শাট আউট করে। এই কথাটা আসতেছে যে দে ডিড নট কনফ্রন্ট দ্য ইস্যুস। আমরা অনেক সময় ইস্যুগুলোকে কনফ্রন্ট করতে চাই না, মনে করি যে এটাতে পাশ কাটায় যায়, মনে করি যে অশান্তি হবে, মনে করি যে এখন আমরা একটা প্রসপারিটির দিকে যাচ্ছি, 5 বছরে আমরা অনেক দাওয়াতি কাজ করে ইসলাম প্রতিষ্ঠা প্রায় করেই ফেলবো, তুমি এসে এনে বাংলা দিতেছো, এটা কেমন কথা হলো, এরকম একটা ব্যাপার। আমি আমার জামাতের এগেনস্টে বলার না, আমি একটা উদাহরণ দিলাম জাস্ট, মানে হাউ উই বিহেভ, এটাই সব জায়গায়, মানে ডিফারেন্ট জায়গায় আমরা অনেক সময় করি। স্পেশালি যত বড় স্কলার, তারা বার্নিং ইস্যুগুলোকে কনফ্রন্ট করার বা অ্যাড্রেস করার রেসপন্সিবিলিটি তাদের উপর অত বেশি করে পড়ে, যত বড়, কারণ তার দিকে সবাই তাকায় থাকবে। যেটা বললাম সৌদি আরবের কথা, যে সৌদি আরবের গ্র্যান্ড মুফতির দিকে তাকায় থাকে, কোন একটা ইস্যু নিয়ে যখন গন্ডগোল হয় তখন তাকায় থাকে, বা কোন বিতর্ক চলতেছে উনি কি বলেন। এরপরটা হচ্ছে অন্যদিকে গেল, এবার এতক্ষণ ধরে মানে একদিকে ছিল, এখন আরেকদিকে ডিপেন্ডেন্স এন্ড সাবসার্ভিয়েন্স। এইটার থেকে মানে এই সমস্ত কারণে এইগুলো পড়লাম কি, স্কলারদের রোলটা চলে গেছে। স্কলারদের রোল যে সোসাইটিতে স্ট্রং থাকবে সেখানে আপনার আসবে না, এক্সট্রিমিজম হবে না, বিকজ স্কলারদের উপর ডিপেন্ড করবে মানুষ। এনি টম ডিক এন্ড হ্যারি কোন একটা পালপিট থেকে কিছু বললেই মানুষ নিবে না। স্কলারদের উপর ডিপেন্ডেন্স যেখানে থাকবে ওখানে এক্সট্রিমিজম ফ্লারিশ করতে পারবে, বিকজ স্কলারদের একটা হায়ারার্কি থাকে। আপনি কে কি বললেন, আপনার বলতে কিছু আসে যায়। এখন দেখবেন যে মদ জ্বালায় নাই, ছেলে একটা ফতোয়া দিয়ে দিতেছে, কিন্তু ওই জিনিস ছিল না ওই সময়, মানে ট্র্যাডিশনালি বলতেছি। যে বড় ফিতনার কথাটা আমি বলতেছি, যখন এই যে হযরত আলীর সময়, ওই সময়টা একটা ভ্যাকুয়াম আসছিল বলতে কি, মানে হযরত ওমরের মৃত্যুর পরে একটা 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 অ্যাডমিনিস্ট্রেটিভ ভ্যাকুয়াম আসছিল, বা ওই রকম অথরিটি ছিল না, স্কলারলি অথরিটি যেটা থাকতো, যাকে সবাই মানবে বা যার কথায় সবাই, খলিফা হইলেও ওনাকে কিন্তু ওনার উপর দ্বিমত করতে পারে না, ওনার এত দখল ছিল বা এত ছিল। ওই হচ্ছে সামান্য ভ্যাকুয়ামের সুযোগে কিন্তু অনেক খারাপ জিনিস আসছে। ডিপেন্ডেন্স এবং সাবসার্ভিয়েন্স মানে আপনি অন্যের উপর নির্ভরশীল। আর আরেক হাজী সাহেব, ওনাকে আপনারা ওয়েলকাম করেন, মানে যাই হোক, একটা কথা শুনতাম, এটা অবশ্য কোনো দলিল জানি না, 40 দিন ধরে নাকি হাজিরা একেবারেই থাকে। 40 দিনের একটা ফিগার ছিল। আপনি যখন হ্যাঁ আইসোলেটেড না, মানে তাদের কাছে তাদের দোয়া কবুল হয়, ওই সময় তাদের সাথে মুসাফা করবেন, দেখা করবেন, কোলাকুলি করবেন, ইত্যাদি ইত্যাদি। এটা ওই সময় দলিল জানি না, মানে এটা আগের শোনা কথা বলছি। তাহলে ফের বন্দোবস্ত করবেন এবং কিউ লাগাই দিবেন, অসুবিধা নাই কোনো। সো আপনার এখানে ডিপেন্ডেন্স, সাবসার্ভিয়েন্স, ইকোনমিক এন্ড পলিটিক্যাল ডিপেন্ডেন্স। আপনারা জানেন যে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এবং সব মুসলিম কান্ট্রি ইনক্লুডিং সৌদি আরবিয়া, আমরা কোনো না কোনো ভাবে কাফেরদের উপর ডিপেন্ডেন্ট এবং কাফেরদের কাছে নত জানো। আমরা সোজা কথা, আমরা আমাদের ফরেন পলিসিটাও ঠিক করতে পারি না। আমরা তাকাই যে ওরা কি কইতেছে, ওরা কি মনে করতেছে, ওরা কি কইতেছে, এটা তাকায় তারপরে আমরা ডিক্লেয়ার করি, কি বলবো সেটা বলি। মানে আমাদের ব্রিফিং এর আগে, আমাদের ডিব্রিফিং এর আগে সবসময় এটা একটা ফ্যাক্টর, যে ওরা কি বললো, মানে ওরা খুশি হবে কিনা, ওরা রাগ করবে কিনা, এটা আমরা চিন্তা করি। ডিপেন্ডেন্স ইন এডুকেশন এন্ড ডিরেকশন। এডুকেশন এবং ইসের ডিপেন্ডেন্স, এটা তো জানেনই আপনারা। একটা হলো যে কম্পালসারি ডিপেন্ডেন্স, যেটা এডুকেশনের ব্যাপারে, এটা তো আছেই। আর এখন তো ভলান্টারি ডিপেন্ডেন্স, এভরিবডি ওয়ান্টস টু গো টু ইউকে। সিলেটের গ্রামের ম্যাট্রিক পাস করা ছেলেও টাকা পয়সা জোগায় কোনো মতে ইউকে তে কোনো একটা XYZ পড়তে যাইতেছে, গিয়া ওখানে বারান্দায় থাকতেছে মসজিদে, সেটা সেকেন্ডারি। জানেন তো ইউকে তে খুব ডিজাস্টার হয়ে গেছে কিন্তু গত উইন্টারে,
গত উইন্টারে বহু মানুষ কষ্ট করছে, থাকার জায়গা নাই, মসজিদে গির্জায় এখানে সেখানে থাকছে। আমার কাছে ওইখান থেকে আসছে, মানে ওই ঢাকার একজন যে তৌফিক, সে তার কোন টিচার নাকি একজন ওখানে গেছে কি করতে, কিছু সাহায্য করা যায় কিনা তাকে, মানে থাকার ব্যাপারে এসের ব্যাপারে খুব কষ্ট করতেছিল, এরকমই আসছে। সো এডুকেশনের ব্যাপারে এটা আমি এখানে হামজা ইউসুফ, যদি হামজা ইউসুফের কথা বলা মানে আমি হামজা ইউসুফের ফলোয়ার না, কিন্তু বারবার বলতেছি হামজা ইউসুফের খুব ভালো কথা বলে, কিন্তু সে তো সুফি, সে মালিকি ইসের তাকলিদ মোকাল্লিদ সে, এবং সে সুফি। আমি তার ফলোয়ার না, কিন্তু সে খুব সুন্দর একটা কথা বলছিল, ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পড়া নিয়ে বলছিল যে whether or not you pray 5 times a day, you would come out thinking like a kafir. পশ্চিমা ইউনিভার্সিটিতে পড়লে আপনি 5 বেলা নামাজ পড়লেন কিনা এটা একটা আসে যায় না, বাট আপনার ধ্যান ধারণা কাফেরেরই হবে। নামাজ 5 বেলা পড়বেন, রোজাও রাখবেন, হজও করবেন, কিন্তু ইউ উড কাম আউট থিঙ্কিং লাইক এ কাফের। খুবই ডিপ একটা কথা, এবং এটা আমাদের কাছে আছে, ভিডিওটা আছে। এখন আর এই ভিডিও দেশে আমেরিকায় থাকতে পারবে না, কিন্তু এটা সেপ্টেম্বর 11-এর আগের ভিডিও। সালাম, আমেরিকান প্রবলেম ইসলামিক সলিউশন ভিডিওটার নাম আমাদের কাছে আছে, কেউ চাইলে নিয়ে যান। খুবই সুন্দরভাবে কথা বলছে। ওয়ালাইকুম সালাম, আরেক হাজি সাহেব আসছেন আমাদের। হ্যাঁ, কপি আছে। তো এটা আপনার খুবই সুন্দর ভিডিও। তো ওইখানে একটা কথা বলছিলেন যে if the kuffar is not worried about your Islam, there is something wrong with your Islam. কাফের যদি আপনার ইসলাম নিয়ে মানে সে যদি চিন্তিত না হয়, there is something wrong about your Islam. তো যারা সুফি টুফি আছে, যে কি হিসাম কাব্বানি, আমাদের শমশের আলী সাহেবের ছেলে, যার মুরিদ বা হোয়াটএভার, ওই সুফি লাইনের আর কি বেচারা, সে কিন্তু খুব রিলিজিয়াস, শমশের আলীর এক ছেলে, যে তার বাপকে চেঞ্জ করছে আর কি। কিন্তু ওইখানে শুনলাম হিসাম কাব্বানের ফলোয়ার। হিসাম কাব্বানি হচ্ছে সুফিদের মানে খাস অফ দ্য খাস আর কি, আমেরিকায় সুফিদের সর্দার আর কি। যাই হোক, তো এখন একে নিয়ে আমেরিকা ওয়ারেড না, বরং প্রমোট করে, পয়সা দেয়, প্যাট্রোনাইজ করে। তো এটাই উনি হামজা ইউসুফ বলছিলেন, ইফ দ্য কুফার ইজ নট ওয়ারিড অ্যাবাউট ইউর ইসলাম, দেয়ার ইজ সামথিং রং উইথ ইউর ইসলাম। আমাকে এক তবলিগের ভাই সেপ্টেম্বর 11 পরে ফোন করছেন, মুরব্বী তবলিগের জাহাজি। তো উনি আমার ফোন করে বলতেছেন যে এনাম ভাই, সবাই দেখছেন ভিসার ব্যাপারে কি টাইট দিছে, কিন্তু আমাদের তো ডেকে ডেকে নেই ভিসা দেয়। আমি তো দেখলাম তুমি এটাকে গুড নিউজ করলে না ব্যাড নিউজ করলে। আমি তো মনে করি এটা বড় একটা ব্যাড নিউজ। তুমি মুসলিম হিসাবে তোমার ডাইকা নিয়ে ভিসা দেয় আমেরিকান এমবেসি, এটা ব্যাড নিউজ না? মানে এটা তো একটা লজ্জার কথা। হ্যাঁ, ইসরায়েলি ভিসা দেয়। একজন স্কলার আছেন মৌলানা ওয়াহিদুদ্দিন খান, নাজবিল্লাহ, দিস ইজ নট ফর গিবত, এটা উইচ স্কলার্স টু বি কেয়ারফুল অ্যাবাউট। কারণ আমরা অনেক সময় আমরা এখনকার মুসলিমরা শেলফে, ধরেন আমেরিকা, ইংল্যান্ডে বা অস্ট্রেলিয়ায় থাকি, অথবা বাংলাদেশেই থাকি, শেলফে একটা সুন্দর ইংলিশ বই দেখলাম মোল্লাটের, নিয়ে নিলাম, নিয়ে পড়তে শুরু করলাম। আমাদের জানা উচিত যে বইটা কোথা থেকে আসছে। উনি ইসরায়েলে প্যালেস্টাইনে শান্তির গাছ রোপণ করছেন ওদের সাথে মিলে, ছবি আছে, নিউ মার্কেটে পাবেন, বইয়ের উপরে ছবি আছে। যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে যে এটা তো একটা ব্যাড নিউজ। কুফফার যখন আপনাকে প্যাট্রোনাইজ করতেছে, তার রাজকোষ থেকে পয়সা দিচ্ছে আপনাকে ই করার জন্য, আপনার চিন্তার ব্যাপার আছে। বুঝি আমরা না বুঝি সেটা অন্য কথা। কার নাম? ওয়াহিদুদ্দিন আহমেদ, মৌলানা ওয়াহিদুদ্দিন আহমেদ। তবলিগের বহু ইংলিশ বই আছে ওনার, এই নিউ মার্কেটে পাবেন আপনি, ইন্ডিয়ান ভার্সন ইংলিশ, ইন্ডিয়ার বাড়ি বই। আচ্ছা, সাবসার্ভিয়েন্স ইন ম্যানার্স এন্ড বিহেভিয়ার্স, একটা গেল এডুকেশনে। এডুকেশনে যেমন ওইখান থেকে এডুকেশন নিয়ে আসলেন, এইটাই ছিল মানে যারা ট্র্যাডিশনালি ইসলাম নিয়ে রিসার্চ করছেন তারা বলছেন যে যখন কলোনি ছেড়ে চলে গেল ওরা কি করলো, স্কলারশিপের দরজা খুলে দিল। এখানকার এলিট যাদের, তাদেরকে ওইখানে পড়াশোনা করতে আমন্ত্রণ জানায়। এলিটরা ওইখানে পড়াশোনা করছে, আর যারা বন্দুকের পিছনে আছে, ব্যারেল চেস্টেড জেনারেলস, আইয়ুব খানের কথা বলা হয়, তারা গেছে হলো সেনহার্স আর ইসে ই করতে, বুঝছেন না? ওইখান থেকে নিয়ে আসা কি ওদের ইমপ্লিমেন্ট করছে। কেতাবি সাহেব না, আমাদের মোহাম্মদ আলী জিন্নাকি হ্যাট পরতেন রোদ লাগলে, বুঝছেন না? মালিকে অ্যাডভাইস করছেন যে হ্যাট পরো না কেন তুমি এই রোদের ভিতরে। মোহাম্মদ আলী জিন্না তো একদম মানে জাস্ট চামড়াটা ছিল এই দেশে, আর বাকি সব তো ওনার ওই দেশে ছিল, মানে মনে প্রাণে উনি ওই দেশে ছিলেন। আপনারা তো অনেকে জানেন উনি ইসমাইলি শিয়া ছিলেন, সেটা আর কি মানে অ্যাডিশনাল ই। এবং উনি পাকিস্তানের এই শ্যাম্পেন সেলিব্রেট করতে চাইছিলেন। রোজার মাস ছিল দেখে কোন সেক্রেটারি ফেক্রেটারি বলছে যে স্যার এখন তো একটু কেমন জানি হয়ে যায়, মানে ওই সময়টা রোজার মাস ছিল আর কি, ওই 14ই আগস্ট বা যাই ছিল আর কি। সাবসার্ভিয়েন্স ইন ম্যানার্স এন্ড বিহেভিয়ার, এটার পরবর্তী কথাটা আসলে ম্যানার্স এবং বিহেভিয়ারে আমাদের দেশে এভরিবডি ওয়ান্টস টু বি লাইক দেম। মানে আমাদের ইয়াং জেনারেশন এর স্বপ্ন কি, ফ্রেন্ডস বলে একটা সিরিজ আছে না, আমি দেখি নাই, আমি জানি হোয়াট ইট ইজ অল অ্যাবাউট, কারণ আমাদের যুগের পরের যুগের এটা। এভরিবডি ওয়ান্টস টু বি ফ্রেন্ডস, মানে ফ্রেন্ডস এর যে ক্যারেক্টার গুলো,
মানে হ্যাঁ, মানে এখনকার এখানে এখানে আপনারা বুঝবেন না কথা, এখানে সব দাঁড়িয়ে আলাদা, এখানে আপনারা বুঝলেও মানে হয়তো অল্প করে বুঝবেন না। এখানে এখন দাঁড়িয়ে যখন রাখছেন আমি ধরে নিচ্ছি আপনার ফ্রেন্ডস এর যুগে নাই, কিন্তু এভরিবডি ওয়ান্টস টু বি লাইক ফ্রেন্ডস। মানে নর্থ সাউথ ইউনিভার্সিটির টিপিক্যাল একটা দেখবেন, ছেলে মেয়ে তারা কি ভাষায় কথা বলতেছে, তারা ওই ভাষায় কথা বলতেছে। সো এই সমস্ত দেখে যখন এগুলার রিকয়েল হিসাবে, এগুলার রিয়েকশন হিসাবে কিন্তু এক্সট্রিমিজমের উদ্ভব হয় অনেক সময়। অনেক সময় এগুলোকে রিনাউন্স করতে গিয়ে মানুষ আদার এক্সট্রিমে চলে যায়। মানে ঘৃণাও কিন্তু একটা চালিকা শক্তি। আমি আগেই বলছি যে মানুষকে যে সমস্ত জিনিস ড্রাইভ করে, ভালোবাসা যেমন একটা ড্রাইভিং ফোর্স, ঘৃণাও কিন্তু একটা ড্রাইভিং ফোর্স। যখন আপনার একটা জিনিসের উপর ঘৃণা আসে বা সেটা আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে। এরপরে আসলো এইচ এর ভিতরে আনতেছেন এস্ট্রেঞ্জমেন্ট এন্ড সেকুলারাইজেশন। একটা হচ্ছে যে হতবিহ্বল। ধরেন আপনি ধরেন আমার বাড়ি সিলেটের গ্রামের একটা লোকের কথা বলতেছি, যে আজ থেকে 50 বছর আগে সে ঢাকা শহরে নেমে যতটুকু হতবিহ্বল হইতো, এখন কিন্তু অনেক বেশি হবে, তাই না? এখন ইজ টোটালি লস্ট, ভয় পায়। আমি অনেক সিলেটিকে দেখছি ঢাকায় আসতে ভয় পায়, রাইট ফ্রম সায়দাবাদ ভয় পায়। বলে যে সায়দাবাদে বাসে বসে আমি ফোনে কথা বলতেছিলাম, জানলে আমার ফোনটা নিয়ে দৌড় দিল, আমি দেখতেছি লোকটা যাইতেছে, কেউ ধরতেছে না। মানে এই যে ব্যাপারটা, মানে আগন্তুক হয়ে যাওয়া, নিজের দেশে নিজের সোসাইটিতে নিজে আপনি স্ট্রেঞ্জার এখন, এটা কিন্তু একটা বিরাট শকিং জিনিস। কিন্তু এটা হয়েছে কেন? এই যে সেকুলারাইজেশন, ওয়েস্টার্নাইজেশনের জন্য, বা আমরা যে পথে চলতেছি এখন। আগের একটা লোক 50 বছর আগে ঢাকা শহরে নেমে যতটুকু তার আগন্তুক মনে না হয়তো নিজের, এখন টোটালি মনে হয়। আগে ধরেন কারো রাস্তা পার হইতে পারতেছে না, গাড়ি তো ধরেন 100 ছিল আগে, তারপরেও গ্রামের লোক ভয় পাইতেছে, কেউ একজন হাতে ধরে পার করে দিবে। এখন তো তারা রাস্তায় ডে লাইটে হাইজেক করতেছে, কেউ তাকাইতেছে। আমি নিজে দেখছি, অন্যের কথা না, নিজে এই যে সোনারগাঁ থেকে বাংলা মোটরের ভিতরে একটা বিশাল জাম হইতো আগে, এখন হয় কিনা যায় না, 6টার দিকে একদম স্ট্যান্ড স্টিল, মানে ধরেন আধা ঘন্টা দাঁড়ায় আছে, সবাই দাঁড়ায় আছে, আপনি দাঁড়ায় আছেন। ওই দাঁড়ানোর ভিতরে আমি দেখলাম যে কতগুলো এরকম বয়সের ছেলে একটা বেবি ট্যাক্সিতে নেমে দৌড় মানে কি, দৌড়ও বলা যায় না, মানে একটু জোরে হাইটে হাইটে চলে গেল। আমি আমার ড্রাইভারে বললাম এখানের মধ্যে কিছুটা ঘটলো, মানে বেবি ট্যাক্সি আমি দেখতেছি না, কারণ গাড়ি লাগানো তো, আমি সামনে গেলে দেখব কিছু একটা ঘটে গেল বলে। সিগন্যালটা ছাড়লো, আমার গাড়িটা ইসের পাশাপাশি গেল, উনি বললেন যে হ্যাঁ ওনাকে হাইজেক করে চলে গেল। এটা হলো আরেকটাই আর কি, মানে এত জ্যামের ভিতরে হাইজেক, কেউ নড়তে পারবে না, ওরা দৌড়ায় পার হয়ে যাবে। কিন্তু চাইলে মানে 2 স্টেপ আগাইতে পারতো না, এত মানুষ ওইখানে, নোবডি বদার্স, কেউ বর্ডার করতেছে। তো ইটস নট মাই প্রবলেম, আমি কেন এটাতে ঝামেলা যাবো ভাই, আমি কেন পুলিশের কাছে যাবো, আমি কেন ধরতে যাবো, আমার একটা চাকু মারলে আমার ব্যাস সবাই থাকে। এই যে জিনিসটা, এগুলো কিন্তু নতুন জিনিস আমাদের দেশে, এবং এগুলা পশ্চিমা ইসের সাথে, হুজুস থিওরির সাথে আসছে, পশ্চিমা ইন্ডিভিজুয়ালিজমের সাথে আসছে আমাদের। আমরা তো ভাববো যে সবকিছু আপনি তো ওই যত ঘোষ নন্দ ঘোষ সব কাপের দ্বারা খাপ পশ্চিমের উপর, না, ব্যাপারটা আসলে তাই। এইসব লাইফস্টাইল গুলো তো আমাদের লাইফস্টাইল। আমি বারবার বলছি যে আমাদের হলো কালেকটিভিজম, ওদের হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম। আমাদের জন্ম থেকে কালেকটিভিজম, আজান দিলেন, জানাইলেন সবাইরে, আকিকা দিলেন না, তারপরে সালাত, তারপরে হজ, তারপরে যাকাত, তারপরে রোজা, একটা কিছু কোনো ইবাদত আপনার কালেকটিভিজম ছাড়া না। আমাদের সবকিছু কালেকটিভিজম, ওদের সবকিছু ইন্ডিভিজুয়ালিজম। হুজুস আমার ইচ্ছা, আমার যা ইচ্ছা, এখান থেকে আসছে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা ওখান থেকে আসছে। এটা আমাদের সংস্কৃতি না, আমার ভোট আমি যাকে খুশি তাকে দিতে পারি। এই ফ্যাটাল ভোট দেওয়ার যদি কোনোদিন মানে জায়েজ হয় বা দেওয়ার ব্যাপারে, এটা তো আমানা, এটা চিন্তা করতে হবে কি আল্লাহর পক্ষে যাবে, আমার এন্ডোর্সমেন্টটা আল্লাহর পক্ষে, আল্লাহর দিনের পক্ষে যাচ্ছে কিনা, এটা চিন্তা করে আমায় দিতে হবে অলওয়েজ। যদি কখনো দেই, আমি বলতেছি পার্টিসিপেটরি ডেমোক্রেসি যেটা, এটা তো ইসলামে না যায়, আমি এটার কথা বলতেছি না। ধরেন প্লেস লাইক সৌদি আরবিয়া, ওইখানে যদি আমি ভোট দেই কোন একটা ইলেকশনে বা কোনো কিছুতে, সেখানেও আমি কিন্তু আমার ভোট আমি যাকে খুশি তাকে দিব। আমি কাকে দিব এটা একটা ক্রাইটেরিয়া আছে, কাকে দিব, যে আল্লাহর পথে থাকবে, যে আল্লাহর পথে কাজ করবে। কিং আব্দুল্লাহ কাউস খুলছে ফ্লোরিডারই, কিং এক্স যদি কাউস বন্ধ করতে চায় আমি তারে ভোট দিব, কথার কথা। যে যার স্টেপটা টুয়ার্ডস আল্লাহ তাকে আমি দিব, আমি যাকে খুশি তাকে দিতে পারি না। আচ্ছা, গেল এটা। এইগুলো থেকে আর কি এই যে সেকুলারাইজেশন এবং আগন্তুক ফিল করা, নিজের দেশেই নিজেই ফিল করা, এইগুলো থেকে কিন্তু অনেক এক্সট্রিমিজমের দিকে চলে যায়। কারণ আমি বলতাম যে শায়েখ আব্দুর রহমান ওনার নাম, মারা গেলেন যে জেএমবির, ওনার এত ফলোয়ার হলো কেমন, আর ওনার জন্য প্রাণ দেওয়া ফলোয়ার বাইরে হলো কেমনে। ওয়ারেজ জামাত ইসলাম তো বাংলাদেশে বহু বছর ধরে, 60 বছর 70 বছর ধরে কাজ করতেছে, তাদের এই প্রাণ দেওয়া ফলোয়ার নাই কেন? একটাই রিজন, জামাতের লিডাররা নেভার বিলং টু দ্য পিপল।
জামাতি লিডাররা এয়ার কন্ডিশনে বসে এখন বক্তৃতা দেন। তারা একটা ওই যে টাঙ্গাইলের জঙ্গলে হাফ প্যান্ট পরা, স্যান্ডেল পরা ছেলে, স্পঞ্জের স্যান্ডেল পরা ছেলে, ও ফিল করছে যে এই আব্দুর রহমানের সাথে উনি আমাদের একজন, কিন্তু এদের ব্যাপারে ফিল করে না। এই ফিল করে সে কি করছে, ঝাঁপ দিচ্ছে একটা রং জিনিসে। আমি বলতেছি যে রাইট, কিন্তু এই যে কমিউনিকেশনটা হয়েছে ওই জন্য কিন্তু হয়েছে যে এই যে এস্ট্রেঞ্জমেন্ট যেটাকে আমরা বললাম, আগন্তুক ফিল করে। আপনি এখন আমি নিজে এমন সবাই গেছি যেখানে আপনি গ্রাম থেকে আইন একটা লোকটা ঢুকাই দিলে সে ভয় বাইরে হয়ে চলে আসবে। বিরামের হলে ধরেন, ওদের কোরআনের একটা ক্লাস হয়, টপ ক্লাস বিরামের হলে হয়, আপনি গ্রামের সলিমুদ্দিন এনে ঢুকাই দিলে ভয় বাইরে হয়ে চলে আসবে, কোথায় নিয়ে আসলাম। এরকম জায়গায় এসে কোনোদিন দেখেন এত কজি জায়গা, এরকম এয়ার কন্ডিশন। কিন্তু টাঙ্গাইলের জঙ্গলে যেমন শেখ আব্দুর রহমান বলছে যে এরকম করতে হয়, এটা আমাদেরই লোক, আমাদের সাথে ঘুমায়, আমাদের সাথে খায়, বুঝছেন না। তবলিগের গ্রেট সাকসেসের কিন্তু এটা একটা রিজন। তবলিগ যে ইজিলি মানুষের কাছে রিচ করতে পারে, আপনি তবলিগের আকীদায় ত্রুটি থাকতে পারে, তবলিগের সমস্যা থাকতে পারে অনেক, কিন্তু এই যে রিচেবিলিটি ওরা যে চট করে একজনের কাছে চলে, এটা কিন্তু একটা রিজন। হ্যাঁ, কমিউনিকেশন, এবং ওয়ান অফ দেম আপনার সাথে সাথে ফিল করবেন, ওয়ান অফ আস এটা ফিল করবেন। আর আমাকে এই যে চিটাঙ্গের ভাই বলছেন যে উনি ওহাইতে পড়াশোনা করতেন আমেরিকায়, তো উনি তবলিগের সাথে কিভাবে অ্যাটাচ করেন, মানে একদিন একটা জোর না কি বলে ওদের কি একটা হয়, এইসবে গেছে না, মানে প্রি ইস্তেমা কিছু একটা বোধে বা এরকম কিছু, যাই হোক আমি জানি না টার্মস গুলো। তো বলতেছেন যে ওইখানে রাত্রে থাকতে হবে, উনি স্লিপিং ব্যাগ নেন নাই, একটু ঠান্ডা ঠান্ডা ভাব। একটা ছেলে তার স্লিপিং এপ দিয়ে আমি আসতে শিখে গেল, সারা রাত্রে আর অ্যাপিয়ার করুন না। পরে উনি বুঝছেন যে ও আসলে ইচ্ছে করে আসে নাই, সো দ্যাট হি ক্যান স্লিপ। তার কিন্তু ভিতরে এই জিনিসটা থাকছে সারা জীবন, এবং এইটা একটা পটেনশিয়াল উইকনেস ছিল তার, তবলিগের প্রতি মানে উইকনেসের একটা কারণ ছিল এটা, যে এরকম করতে পারে মানুষ, সারা রাত সে না ঘুমাই করে দিল আমারে বসাই দিয়ে। এক্স্যাক্টলি, কিন্তু এই জিনিসটা ই করে, কিন্তু আপনি এটা অস্বীকার করতে পারবেন। এই যে হজে যে যখন আমাদেরকে একটু হেল্পিং হ্যান্ড বাড়াই দিচ্ছে, যে যখন আমাদের সাথে ভালো বিহেভিয়ার করছে, আমাদের কিন্তু মনে আছে, মনে থাকবে আমাদের। এটা যদি ন্যাশনালিটি হয় তার কথা মনে থাকবে, এটা গ্রুপ অফ পিপল হয় তার কথা মনে থাকবে, বুঝছেন না। আবার যে দেখেছে যে আমার গাড়ি ছাড়িয়ে যেতেছে তার কথা আমাদের মনে থাকবে। তো এইটা একটা মানে ইসের ব্যাপার আর কি, মানে এটা গিভ এন্ড টেকের একটা ব্যাপার। যাই হোক, এরপরে বলতেছেন যে পলিটিক্যাল এন্ড মিলিটারি ডিফিটস, এটা তো আমরা আগে আলোচনা করছি যে 1967 ওয়ারে, আরব ইসরায়েলি ওয়ারে মুসলিমদের ডিফিট পৃথিবীর মানে মানচিত্র চেঞ্জ করে দিছে। আমি বলতেছি মানে কি বলছে, মোরাল পোলারাইজেশনের মানচিত্র চেঞ্জ করেছে। আমি আপনাদের আগেই বলছি যে মুসলমানদের ভিতরে একটা শ্রেণী টোটালি বিশ্বাস হারায় ফেলছে, নাস্তিক হয়ে গেছে বা সেকুলারাইজ হয়ে গেছে। কেন? তারা মনে করছে যে আল্লাহ তো বলছেন আমাদেরকে নুসরা, আমাদেরকে ওয়াদা করছেন যে সাহায্য করবে, কই আমরা তো মায়ের খেয়ে ভূত হয়ে গেলাম, আল্লাহ তো আগে আসছেন। আরেকটা শ্রেণী চিন্তা করছে যে তাহলে বোধহয় আমরা সেই মুসলিম না যেই মুসলিমকে আল্লাহ সাহায্য করবেন বলে বলছে, অর্থাৎ আমরা মুসলিমই না, নাম মাত্র। এই দুইটা এক্সট্রিমের মাঝখানে ট্রুথটা আসলে এই দুইটা এক্সট্রিমের মাঝখানে, দুইটা এক্সট্রিমই না, কোনোটাই না, এটা মাঝখানে। কিন্তু যাই হোক, এইটা একটা এক্সট্রিমিজমের মানে দিকে যাওয়ার একটা রিজন। যখন বুঝছে যে আমরা তাহলে ওই মুসলিম না, চিন্তা করতে শুরু করছে, তারপর দেখছে আসলে তো আমাদের এই শাসকরা তো তাগুত আর কাফের আর হোয়াট এভার, মানে কুফর, বড় কুফরের উপর আছে বা তাগুত তারা, সুতরাং তাদেরকে কাফের ডিক্লেয়ার করা হোক। তারপরে এই শাসকদেরকে যেসব ওলামা চুপচাপ থাকেন এবং কথা বলেন না, তাহলে তারাও কাফের, তাকফির হয়ে যায়। কিন্তু এই এক্সাক্টলি এই লাইনটা ফলো করছে। আচ্ছা, এইসব আলেমদের আবার যারা আলেম মানেন তাহলে তারাও কাফের, জনগণ সব কাফের, বাকি রইল খালি তাকফির ও হিজরার মেম্বার। এইভাবে এক্সট্রিমিজম আসে আর এটা চিন্তা, এটা ঠিকই আছে কথাটা, যে এই ডিফিটের পরে কিন্তু অনেক পোলারাইজেশন হয়েছে। আপনি দেখবেন যে তাকফির হিজরা সহ বড় বড় এই যে গামা ইসলামিয়া বা ইসলামিক জিহাদ, যারা মানে ইজিপশিয়ান, আসলে তো ইজিপ্ট হলো মানে বার্থ প্লেস অফ এক্সট্রিমিজম, এই সেন্সে মানে মডার্ন এক্সট্রিমিজমের বার্থ প্লেস। এইখানে সব এই ঘটনাকে কেন্দ্র করে কোনো না কোনো ভাবে এটার সাথে রিলেটেড। তো দুইটা পার্ট হয়েছে, আরেক পার্ট হয়ে গেছে একদম সেকুলার, বুঝছেন না। আরে ট্রাবল উইথ ইসলাম লিখে ফেলছে বই, কে লিখছে জানেন তো? ইরশাদ মানজি, মহিলা, মুসলিম লেসবিয়ান, এবং সে বলে সে নাকি আল্লাহ মানে, সে কোরআন মানে, সবই মানে, কিন্তু ট্রাবল উইথ ইসলাম বই লিখে ফেলছে। মানে ওই 700 জনের একটা ক্রাউড ছিল, একজন তার সম্বন্ধে লিখছে যে মানে কোথাও বক্তৃতা দিতেছে তারই নেই, মানে একজন খালি মুসলমান ছিল আর সবাই হলো জু, মানে এই ধরনের, কিন্তু সে মুসলিম, সে ক্লেম করে সে মুসলিম। আরেক দল হয়েছে এরকম বিশ্বাস হারায় ফেলে তারা অন্য লাইনে চলে গেছে। আচ্ছা, এরপরে আসতেছে এটা গেল ডোমেস্টিক সিচুয়েশন, মানে আমাদের মুসলিম দেশগুলার কি কি অবস্থার জন্য আমরা এক্সট্রিমিজমের দিকে গেছি, বা আমাদের ছেলে পেলেরা গেছে, বা আমাদের কোনো মানুষরা গেছে। এক্সট্রিমিজম মানে আবার বলতেছি যে পশ্চিমা শক্তি যাকে এক্সট্রিমিজম বলে সেটা কিন্তু এক্সট্রিমিজম না, ইসলাম। আমাদের টার্মসে আমরা যেটাকে এক্সট্রিমিজম বলি সেটা এক্সট্রিমিজম।
কখনোই মনে করবেন না যে জিহাদ করলেই তারা আমরা এক্সট্রিমিস্ট বলবো। নো, জিহাদ কিন্তু ইসলামের একটা ইবাদত, এবং শর্ত সাপেক্ষে বা শর্ত মেনে যদি জিহাদ করে সেটা কিন্তু শ্রেষ্ঠ ইবাদতের একটা। তাকে আমরা এক্সট্রিমিস্ট বলবো না, বললে কিন্তু আমরা ইসলাম থেকে বাইরে হয়ে যেতে পারি। কিন্তু কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে যে এক্সট্রিমিজম আমাদের দিনের, আমাদের কোরআনে এক্সট্রিমিজম কথাটা 1400 বছর আগে স্থান পাইছে। 1400 বছর আগে এক্সট্রিমিস্ট এবং এক্সট্রিমিজম কথাগুলো কোরআন শরীফে আছে এবং হাদিসে আছে। আমাদের এক্সট্রিমিজম হইতে পারে নামাজ পড়া, সারা রাত্র নামাজ পড়তেছেন, এটা এক্সট্রিমিজম। দড়ি লাগায় রেখে নামাজের জন্য দাঁড়াতে পারেন না, দড়ি ধরে দাঁড়াইতেছেন, এটা এক্সট্রিমিজম। নিজের বউরে ছেড়া হজ করে আইসা ঘরে না ঢুকা চিল্লা চলে গেছেন, এটা এক্সট্রিমিজম। হজের পরে তাড়াতাড়ি বাড়ি ফেরাটা সুন্নত, আপনি চিল্লায় চলে গেছেন, দেখাই করলেন না ওয়াইফের সাথে, রিনাউন্স করলেন দুনিয়া, আর দুনিয়াকে ত্যাগ করলেন, এইটা এক্সট্রিমিজম ইসলামে। ইসলামে আমি যখন এক্সট্রিমিজম বলতেছি তখন কিন্তু অলওয়েজ ইসলামিক টার্মসে এক্সট্রিমিজম বলতেছি। ওরা কার এক্সট্রিমিজম বলে সেটা, ওরা তো এখন আপনার হুদুদ শাস্তি, হাত কাটা, এটাকে বলে এক্সট্রিমিজম, বর্বর বলে। আমাদের দিনে এটা এক্সট্রিমিজম না, আমাদের যেটা আল্লাহর বিধান, এটাকে এক্সট্রিমিজম বলে আপনি ইসলাম থেকে বাইরে হয়ে যেতে পারেন। সাবধান থাকবো আমরা, আমাদের এক্সট্রিমিজম, আমাদের টার্মসে এক্সট্রিমিজম। ইন্টারন্যাশনাল সিচুয়েশন বলতেছেন, ডোমেস্টিক গেল, কনস্পিরেসিস এগেইনস্ট দ্য রিলিজিয়ান অফ ইসলাম। এটা তো ধরেন 1400 বছরের পুরানো বা 1500 বছরের পুরানো ফেনোমেনন, এখনো চলতেছে এবং এটা চলবে। এই জন্য আপনারা কি সত্যি বিশ্বাস করেন যে আমেরিকান সমর্থিত বিপ্লব দিয়ে কোনো কিছু চেঞ্জ হবে? ইজিপ্টে, লিবিয়ায় কিচ্ছু হবে? এই জাস্ট শিয়ালের হাত থেকে নেকড়ের হাত, ইউ ক্যান চুজ, মানে কার হাতে যাওয়া। এতদিন শিয়ালের হাতে ছিলাম, এখন নেকড়ের হাতে গেলাম, মানে আমি এমনি মরবো, শিয়াল খাবে না নেকড়ে খাবে, এই চয়েসটুকু করতে পারে না। কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন, মানে এক মুসলিম হিসাবে আমি কোনো পলিটিক্স এর সাথে জড়িত না, আমার কোনো পলিটিক্যাল লাইন নেই, ফর দ্য টাইম বিং নাই। কিন্তু আমি এই কথা বলতে জানতে গেলে পলিটিক্যাল সায়েন্সের কোনো ছাত্র হইতে হয় না, যে আমেরিকা, ইসরায়েল বা ইন্ডিয়া কোনোদিন সজ্ঞানে এমন কিছু করবে না যেটা মুসলমানদের জন্য ভালো। কোনোদিন করতেই পারেন, বাই ডেফিনেশন করতে পারেন না। আল্লাহ নিজে বলছেন কোরআনে, দে আর বাট ফ্রেন্ডস অফ ইচ আদার। তারা তোমাদের আউলিয়া হবে না, তারা একে অপরের বন্ধু, ইহুদি আর খ্রিস্টান, তাই না? তারা আমাদের ফ্রেন্ডস হবে কেমন? এটা মানে বোকার স্বর্গে বাসা। মনে করেন ইজিপ্ট, টিউনিশিয়া, এই লিবিয়ায় তারা হেল্প করে ইসলাম প্রতিষ্ঠা করে দিবে, কোনোদিনই হবে না। কনস্পিরেসিস এগেইনস্ট দ্য রিলিজিয়ন অফ ইসলাম, আপনি খালি র্যান্ড কর্পোরেশনের যে ইগুলা দিচ্ছিল ওইগুলো রিডিং করে দেখেন, যে লিঙ্ক গুলা দিছিলাম, হ্যাঁ খালি খালি, হ্যাঁ সিভিল ডেমোক্রেসি, যে শেরিল বার্নার্ড, খালি 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 এমনি রিডিং করে দেখেন, বুঝবেন যে কতটুক তারা চিন্তা করে, কত ডিপে তারা চিন্তা করতেছে। তারা চিন্তা করতেছে তসলিমা নাসরিনের বই ট্রান্সলেট করে আরব ওয়ার্ল্ডে পাঠাবে, আরবিকে ট্রান্সলেট করে, তাইলে মানে আর বেশি কাজ হবে। নিজেদের একজন মুসলিম নামালা, তার লেখা বই আরবিকে পড়বে, পড়ে চেঞ্জ হয়ে যায়। তারা বলছে আমরা কি করতেছি এগুলো, রেডিও ফেডিও আর টেলিভিশন দিয়ে, এগুলো দিয়ে খুব একটা না। ওই মুসলিম যারা মানে মডারেট মুসলিম, মনে হয় আমরা মুসলিম বলতেছে, তসলিমা নাসরিন মডারেট মুসলিম, তাদের ইগুলা আপনার ওই ইগুলার প্রমোট করবে, আরবিকে নিয়ে ওইখানে। হ্যাঁ, এই কনস্পিরেসি ধরেন যারা বোঝে, ইভেন অনেক আলেমরাও বোঝেন না এটার মিনিং কি। এইখানে আমাদের দেশের আলেমরা ইন পার্টিকুলার এবং ইন জেনারেল ইসলামী ওয়ার্ল্ডের আলেমরা অনেক সময় আনকনসিয়াস থাকেন, একটা জিনিসের পেছনের জিনিসটা তারা আর দেখেন না, বা তারা সরল মনে তারা যেভাবে সবকিছু নেন। বেসিক্যালি মুসলমানরা কি বিশ্বাসী মানে কিন্তু এটা বুঝবেন যে সে যে আল্লাহ বিশ্বাস করে তা না, সে কিন্তু মানুষকে এক ধরনের বিশ্বাস করে। একজন মুসলিম কিন্তু এই যে এখানে বসে আছেন, আপনাদের সম্বন্ধে কিন্তু আমি খারাপ ধারণা, প্রাইমারিলি খারাপ ধারণা নিব না। এই তো কমিউনিস্টের সবাই জান, আপনার সে পয়লে চিন্তা করবে যে এখানে কে আসছে, আমার খবর নিতে আসছে কিনা, বাইরের কেউ। আমি কিন্তু আমার দরজা সবার জন্য খোলা থাকবে। বাই ডেফিনেশন মুসলিম কিন্তু এরকমই হবে, সে একজন মুসলিমকে প্রাইমারিলি বিশ্বাস করবে, সে তার ভিতরে খুঁজতে যাবে না, মানে স্পাইং করবে না। স্পাইং করা হারাম তো ইসলামে, জানেন। আপনি যে কারো বাসায় কান পাইটা শুনবেন যে দেখি কি বলে, এটা হারাম। ইসলাম খলিফা করতে পারেন না আপনি, তো আর আমি কেউ না, খলিফা করতে পারেন না ইসলামে। সুতরাং মানে আমরা আমাদের আলেমরা অনেক সময় পয়েন্টগুলো মিস করেন, এইটার পেছনে আরেকটা কিছু আছে, ওইটার পেছনে আরেকটা কিছু বললে বলেন যে এটাকে হারাম নাকি, না হারাম না, কিন্তু এগুলোর পিছনে অনেক কিছু আছে। হ্যাঁ, আপনি বলেন, আমার যদি বলেন যে ক্রিকেট খেলাকে হারাম নাকি, আউটার যদি বলেন আমাকে 3 ঘন্টা নিয়ে বসতে হবে আপনাকে, কিন্তু আপনার বলার দরকার ছিল যে ক্রিকেট খেলা আমাদের কি করতেছে। ক্রিকেট খেলা আমাদেরকে সারাদিন টিভির সামনে বসায় রাখতেছে, শত শত হারাম অ্যাডভার্টাইজ দেখাইতেছে, একজনকে আরেকজনকে ঘৃণা করতে শিখাইতেছে। আমি অস্ট্রেলিয়ার সাপোর্টার, আপনি ওয়েস্ট ইন্ডিজের সাপোর্টার, মুখ দেখা দেখি বন্ধ ক্রিকেটের দিনগুলো। জুয়া খেলা শিখাইতেছে। আপনি জানেন ক্রিকেট নিয়ে বিশাল ব্যাটিং হয়। কোন স্পোর্টসকে প্রফেশন হিসাবে নেওয়া ইসলামে নিষিদ্ধ এবং হারাম। আমাকে প্রফেশন হিসাবে নেওয়া ধরতে ধরতে আপনি যান, আপনার 100 কাউন্ট আমি দেখাইতে পারবো
কিন্তু আপনি যদি আমার ক্রিকেট ইফ ইট কামস আউট একটা বলে ব্যাট দিয়ে বাড়ি মারলাম, এটাকে আমি হারাম করতে পারবো না। আপনি যদি ক্রিকেট খেলাকে ইফ ইউ ব্রিং ইট ডাউন টু একটা বল আছে আমার কাছে, একটা ব্যাট আছে, আপনি বল দিলেন, আমি ব্যাটে একটা বাড়ি মারলাম, এটাকে হারাম করতে পারবো? আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে একটা কিছু বাড়ি মারতে পারেন। কিন্তু when you go to this, আপনি এই ডেপথে যখন চিন্তা করবেন, তখন আপনার চিন্তা করার ব্যাপার আছে যে ক্রিকেট খেলাকে আমি প্রমোট করবো কেন, বা আমি কেন ক্রিকেট খেলার সাথে কোএক্সিস্ট করবো, আমি করবো না। তো এই সমস্ত জিনিস আমাদের আলেমরা অনেক সময় মিস করেন, বা তাদেরকে আল্লাহ তৌফিক দেন। আমরা তাদের সমালোচনা করতেছি না, আমরা তাদের শর্টকামিং গুলো বলতেছি। উই ক্যান বি কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি। আমরা যারা খারাপ জিনিসগুলো দেখছি বা জানি, আমরা সেগুলো তাদের কাছে তুলে ধরতে পারি, কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি হতে পারি। তাদের যেমন কোয়ান্টাম মেথড নিয়ে ফাইট করছে কারা? নন আলেমরা করছে। আলেমরা তো জানি না হোয়াট ইট ইজ অল অ্যাবাউট, সব নন আলেমরা করছে। যে ব্লগে যে ফাটাফাটি ওই ছেলেটা একদম শুরু তো করছি আমি আলহামদুলিল্লাহ, কিন্তু ও একদম সাইজ করে দিয়েছে সত্য সবার উপর, সত্য সবার উপর। এমন মানে ওই কি সোনার বাংলাদেশ ব্লগে কোয়ান্টামের অ্যাডভার্টাইজ করতো না, একেবারে সাইজ করে দিয়েছে। কিন্তু ও নিজে কিন্তু কোয়ান্টাম গ্রাজুয়েট, এবং নিজে কনফিউজ ছিল, এবং ও প্রথম ওই যে ওই আর্টিকেল গুলো দেখে সে কনফিউজ হয়েছে, এবং তারপরে সে এমন ভাবে এটার ভিতরে ঢুকছে, একেবারে সাইজ করে দিয়েছে শেষ। তো আমরা কি আলেম নাকি? আমরা তো নন আলেম, আমরা তো ইংরেজি শিক্ষিত লোক। কিন্তু এই পয়েন্ট গুলা তাদেরকে আমাদের বোঝাইতে হচ্ছে আমাদের, বিকজ আমরা খারাপ জিনিসগুলো জানি, ওনারা খারাপ জিনিসগুলা সাসপেক্টই করেন যে এর ভিতরে আচ্ছা একটু ধ্যান ধারণা কি করে, একটু কনসেন্ট্রেশন, একটা মানে কাম জিনিস, এর পিছনে ভগবান বুদ্ধ আছে, আর বেদ আছে, ঋগ বেদ, আর এই বেদ আর সেই বেদ, এটা তো আর জানেন কোয়ান্টামের টেলিভিশন খুললেই যাদের দেখা যায়। আমাদের বলেই দিল আল্লাহ মামুক বলছে, আপনি কে? আমি ওইসব খারাপ কথা বলছি তার, মানে এইটাই আর কি নিক নিয়ে লেখার অ্যাডভান্টেজ। মোহাম্মদ এনামুল হক নামে এটা কইতে পারতাম না, ওই লোক তো আমার চিনে, বুঝছেন না? যার কথা বলতেছি সেটা আমার চিনে, কিন্তু এই নামে আমি বলতে পারবো, কারণ আসলে তো ব্যাপারটা তাই। আল্লামা আপনি কারে ডাকলেন, আপনার কইলি আল্লামা হয়ে গেল না। ইকবালও আল্লামা, আমাদের ইকবাল আল্লামা। যাই হোক, তারপরে হচ্ছে ওভাররাইডিং ইনফ্লুয়েন্স অফ মেটেরিয়ালিজম। এটা যারা এবার আমাদের সাথে হজে গেছিলেন তারা খুব রিয়েলাইজ করছেন। আমি তো মদিনায় গিয়ে আমার দুঃখে বুকটা ফাইটে গেছে, মদিনার মলে গিয়ে। মানে এই জাস্ট মনে হবে আপনার আপনার হিউস্টন বা ফিলাডেলফিয়ার ডাউনটাউন কোনো মলে আপনি বসে আছেন। ওদের মলগুলো যেমন শহর থেকে সরানো হয়, গাড়ি ড্রাইভ করে শুধু যাওয়া যায়, ভিতরে যা একদম দোকান পাট, স্টারবাক কফি থেকে নিয়ে সবকিছু আছে, এবং দ্য কান্ট্রি ইজ জাস্ট হেডিং মেটেরিয়ালিজম এবং আমেরিকান আর কি, একেবারে একেবারে হেডিং, মানে কি দেয়ার ইনটু ইট। খুবই দুঃখ লাগছে, মানে নবীর শহর এটা, আমি মানে ওই দুঃখে আমার বুকটা ফাইটে গেছে, যে কি অবস্থা আপনি চিন্তা করতে পারবেন। এইটা হচ্ছে যে মেটেরিয়ালিজম এর আর কি, মানে ওভাররাইডিং ইনফ্লুয়েন্স, একদম সর্বগ্রাসী ইনফ্লুয়েন্স। এটা আমি ওদের বলতেছিলাম মসজিদ নববী দেখতে কত সুন্দর লাগে, কিন্তু আমি লিখে দিতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকলে এটা কোনোদিন হইতো না, এই কনস্ট্রাকশন কোনোদিন হইতো না। লিখে দিতে পারি একটা পিলারের পিছনে $1 মিলিয়ন খরচ হইতো, একটা ছাতির পিছনে $10 মিলিয়ন খরচ হইতো, নিশ্চিত লিখে দিতে পারি। কারণ যিনি তার ওয়াইফকে একটা রুম বাড়াইতে চাইছিলেন, রুম না পাকঘর বাড়াইতে চাইছিলেন, এক রুমের ঘর তো ছিল ওনাদের, খালি পাকঘর এক্সটেনশন করতে চাইছিলেন, উনি তারা বাণী শোনায় দিয়েছেন যে মুসলিম উম্মার সবচেয়ে বাজে খরচ হবে বিল্ডিং এর পিছনে। একটা এটা নেসেসিটি ছিল, এটা মোটেই লাক্সারি ছিল। ওনারই হাদিস আছে, প্রথমটা নিজের জন্য, সেকেন্ডটা ফ্যামিলির জন্য, থার্ডটা গেস্টের জন্য, 4 নম্বরটা শয়তানের জন্য রুম। ইয়েট নিজের জীবনে যখন আসছে সেকেন্ড রুমটা যখন এক ওয়াইফ চাইছেন, তখনই বলছেন যে মুসলিম উম্মার সবচেয়ে বাজে খরচ ছিল বিল্ডিং এর পিছনে যেটা যাবে, এই মসজিদ নববী হইতো না। আর মল টল এগুলো বাদই দিয়ে দিলেন, এগুলো প্রশ্নই ওঠে না চিন্তা করা। আর নূর মল, মদিনায় যদি কেউ গিয়ে থাকেন জানেন আমি কিসের কথা বলতেছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন। তো এইগুলোর জন্য হয় কি, এইগুলার থেকেও কিন্তু মানুষের হয়, এইটাকে যারা বুঝবে, এটাকে যারা এই যে যেমন ম্যাকডোনাল্ডস, আমার বুকটা ফেটে গেছে আরো কারণে, ম্যাকডোনাল্ডস কেএফসি দেখে। ম্যাকডোনাল্ডস কুফরের সিম্বল, আইকন অফ কুফর, কাফিরের আইকন, মদিনার রাস্তায় ম্যাকডোনাল্ডস এরই, দেখছো না? কিন্তু ম্যাকডোনাল্ডস ওদেরকে কিল করতেছে, আমেরিকারা যে হ্যাঁ, ম্যাকডোনাল্ডস কিলিং দ্যাটস এবং দে আর ইন ট্রাবল বাই দ্যাটস। হ্যাঁ, কিন্তু ম্যাকডোনাল্ডস কেএফসি তো হারামের প্রেসেন্ট, যেটা মানে হারামের, ওইখান থেকে নামাজ পড়তে পারবেন চাইলে আপনি, ইনক্লুডেড ইন মসজিদুল হারাম, মসজিদুল হারামের প্রেমিসেসের ভিতরে। হিলটন থেকে নামাজ পড়লে ওখান থেকে পড়তে পারবেন না, ওখান থেকে পড়ে।
এইগুলা যে কি সিম্বলাইজ করে, মানে আমি এখানেই বলি যে আলেমদের সাথে একটা গ্যাপ রয়ে গেছে কোথাও। মানে এই জন্য হামজা ইউসুফের মতো আলেমের আসলে শুদ্ধপন্থী আলেম দরকার ছিল। হামজা ইউসুফ মানে হামজা ইউসুফের নামটা বারবার কেন আসে? হামজা ইউসুফ এমন একজন আলেম ছিল যে দিনকে দুনিয়ার সাথে রিলেট করতে পারত। সেটা একদম কাইন্ডলি দিচ্ছে। তার যে লেকচারে আমি প্রথমে যে ম্যাকডোনাল্ডস যে কেএফসির কথা বলছি, কাইন্ডলি দিচ্ছে যে এটার মিনিং যারা বোঝে তারা বুঝতেছে যে কি হয়ে যেতেছে। মক্কায় এখন ম্যাকডোনাল্ডস আর কি কেএফসি আর কি বার্গার কিং গেছে। আইকন অফ কুফর, কুফরের সিম্বল, একটা লাইফস্টাইল, এবং একটা আপনাকে যেটা একদম ইসলামের সাথে সাংঘর্ষিক, টোটালি সাংঘর্ষিক, যেটা আমরা রিয়েলাইজ করি না। যাই হোক, উল্টা ওটার ইসলামী সংস্করণ বের করার চেষ্টায় আছে আমরা। আল বাইক অলরেডি বের করছি আমরা, এখানেও আমাদের চলতেছে। হ্যাঁ, ঢাকা এটা ওই আল বাইক না, এটা 2 নম্বর আল বাইক। এইটার যে সুদূর প্রসারী কি, মোস্ট অফ আস, আমরা সবাই আমাদের স্কুল লাইফে, কলেজ লাইফে, বাসায় ফিরতাম কিন্তু খাইতে। কারণ কি? প্রথমত হোটেলে খাওয়াটাকে কেউ পছন্দ করতো না, ওইটা হলো একটা ইমার্জেন্সি সিচুয়েশন। বাসায় খাইতাম, বাপ মার সাথে খাইতাম। আমি জানতাম আমার মা ওয়েট করে বসে রয়েছে আমাকে, 3টায় হইলেও বসে রয়েছে, এই জন্য আমি 3টার আড়াইটা বানায় তাড়াতাড়ি ফিরতে চাইতাম। এখন কি, মায়ে করবে আলবাইকের লাঞ্চ, বাপে করবে কেএফসিতে, ছেলে করবে ম্যাকডোনাল্ডসে। কারো বাসায় ফেরার দরকার নেই, রান্না বাড়ির দরকার নেই, বাজার সদাইয়ের দরকার নেই। আস্তে আস্তে কি হয়ে যাবে, ওয়াইফের দরকার নেই। হ্যাঁ, ওয়াইফের দরকার নেই। ফাস্ট ফুডের মতো ফাস্ট ওয়াইফও পাওয়া যাবে, যায়, এখনই যায়। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে আপনার গোটা ইউরোপ যে এক্সটিংক্ট হয়ে যাবে, জেনারেশন নাই, মানে মানে সন্তানহীনতার থেকে এক্সটিংক্ট হয়ে যাবে, 25 বছরে যে জার্মানির জাত থাকবে না আর, রিজন তো এটাই। বিয়ে করে তো ঝামেলা কে করবে? এই সংসার করার, ওষুধ আনো, রাত্রে জায়গা থাকো, জ্বর হয়েছে, তাই না? আমাদের বাপমার স্মৃতিগুলো আমাদের কি, রাত্রে জায়গা পাড়া দিতেছে, জ্বর হয়েছে, স্পন করতেছে, মাথায় পানি দিতেছে, এগুলো তো উঠে যাবে আস্তে। এগুলো নাই, এগুলো এত ঝামেলা করবেন কেন আপনি? আপনি যদি সবই পান, ফাস্ট ফুড পাইলে রান্না করবেন না, ফাস্ট ফুড পাইলে সংসার করবেন না, সংসার চলে গেছে ওদের। এত অ্যাডভার্টাইজ করে, সিঙ্গাপুরে যারা গেছেন, সিঙ্গাপুরের টেলিভিশনে অ্যাডভার্টাইজ করে, বুড়া 2টা লোক, 50 বছরের একটা লোক আর মেয়ে লোক, একটা ক্লিনিকের ওয়েটিং রুমে বসে আছে, ওই পাশে মেয়ে আর ওই পাশে ছেলে, বলতেছে যে তোমরা ওয়াই ডোন্ট ইউ টক টু ইচ আদার, কে জানে তোমরা একটা সংসার করতেও পারো। অ্যাডভার্টাইজ করে, কারণ তারা বুঝতেছে যে দে আর গেটিং, মানে গোয়িং টু বি এক্সটিংক্ট। সো এটা আলেমরা যদি রিলেট করতে না পারেন তখন তারা আপত্তি করবেন না। এটা যদি বোঝায় দেওয়া হতো সৌদি আলেমদের বা অন্য আলেমদের, ডেফিনেটলি তারা বুঝতেন যে কি হয়ে যাইতেছে। এইগুলো হামজা ইউসুফরা বোঝে, কারণ তার দিন দুনিয়া মিলায় রিলেট করে, তো এই জন্য বোঝে। ইভেন আমাদের, মানে আনফর্চুনেটলি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে সেল করা আমাদের নেটিভ আলেমরা বোঝেন না, ওরা বোঝে। যেমন ওই যে কোকাকোলা মুসলিম, ওই লেকচারটা তো ইসের আব্দুর রহিম গ্রিনের, উনি বুঝেন যে এটার মানে কি, না দেখে থাকলে দেখেন, এটা অস্ট্রেলিয়াতে দেওয়া লেকচারে কোকাকোলা মুসলিম, উনি বুঝছেন যে এটার মিনিং কি, কারণ ওনারা ওই সোসাইটির ইটা দেখছেন, খারাপ জিনিসটা। আমাদের আলেমরা বোঝে না, তারা ওই দেখেন, ইন্টারনেটে পাবেন কোন আলেম কি চিবাইতে চিবাইতে বক্তৃতা দেয়, কার কাছে কোন ফাস্টফুড প্রিয় হয়। উঠছে তো এটা কয়েকদিন আগে, উঠছে ওই যে ইয়াসির কাদির ব্যাপারে উঠছে, উনি কোনটা জানি খাইতে পছন্দ করেন, কোন একটাই সেটা। ওরা ওই যে ওনার পিছে লাগছে না, হ্যাঁ, তো ওইখানে, হ্যাঁ, মুসলিম ম্যাটার্স, ওইখানে ওই কি খাইতে পছন্দ করেন ওগুলো তুলে দিচ্ছে। হি ড্রাইভস এ হোন্ডা সিআরভি, হি লাইকস এটার, হ্যাঁ, এটার এটা ওটা পিজা, এটার পেছনে যে আসলে কি লস হয়ে যেতেছে এটা তারা অনেক সময় রিয়েলাইজ করেন। এগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখা যেতে, এই জন্যই বলি কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি হওয়া উচিত। এগুলো কিন্তু তারা বোঝেন না যে এটার ইফেক্ট কি, কোথায় নিয়ে যেতেছে এটা তাদের। বা এইটা যে আরেক দিক দিয়ে গোড়া কেটে দেওয়া, আপনি গাছের উপরে পানি ঢালতেছেন খুব নিচে দিয়া। আমরা ওই ছোটবেলায় আমার এক মামার আলুর ক্ষেত ছিল, তো পোলাপান খেতে গেলে ওই সাইড দিয়ে হাত ঢোকায়, নিচ থেকে আলুগুলো বাইর করে পোড়ায় খায় ফেলে। গাছ তো আছে, ইনটেক্ট গাছ, উনি যখন উঠাইছেন আলু নাই আর কোনো গাছ, বুঝছেন? এরকম হচ্ছে আমাদের ব্যাপার। কলাপস অফ খিলাফত, এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। লুজ হোক যাই হোক একটা ফর্মে ছিল, বা অনেকদিন পর্যন্ত খেলাফত একটা আইডিয়া ছিল, অনেকদিন পর্যন্ত সেন্ট্রালি মানুষ তাকাইতো সেন্টারের দিকে, যে ওইখান থেকে কি আসে। যতই বলেন, যেমন আমাদের দেশে ওই আরাফাতে মিনায় শুনছেন না, আমাদের মাঝে এরকম না, আমরা এরকম করি। সেন্ট্রাল কোনো অথরিটি নেই, কিন্তু একটা সময় ছিল, অনেকদিন পর্যন্ত সেন্ট্রাল একটা অথরিটি ছিল। আচ্ছা, কি বলে খলিফা কি বলে, বা ওইখান থেকে কি আসে, এটি ছিল। এইটা নাই।
এই সমস্ত জিনিসগুলা না থাকাতে বা এক্সট্রিমিজমের দিকে যারা যায় তারা হয়তো এগুলো রিয়েলাইজ করে যে আসলে সব দিক দিয়ে মনে হয় যে খালি নিরাশা নিরাশা নিরাশা। আমি যেসব কথা বললাম এগুলো ভালো করে চিন্তা করলে আপনার তো ঘুম আসবে না, যে আমাদের তো বোধহয় কোনো আশাই নাই। এই কোনো আশাই নাই নৈরাশ্য কিন্তু ওয়ান অফ দ্য রিজনস টু রিসোর্ট টু এক্সট্রিমিজম। ওইটা বলে না শুধু রাগ, যে কোনো একটা মানুষের, যে মানুষের রাগ বেশি, রাগ কেন বেশি তার, সে উইক, সেই জন্য সে আদারওয়াইজ কিছু করতে পারতেছে না। এটা কিন্তু রাগের একটা রিজন, কিন্তু রাগ রেগে যাওয়ার একটা রিজন, কিন্তু আপনি আদারওয়াইজ কিছু করতে পারতেছেন একটা সিচুয়েশন, সেই জন্য কিন্তু এক্সট্রিমিজম সেম। আপনি যখন দেখতেছেন যে এই এতগুলা প্রবলেম আপনাকে মানে হ্যাঁ বদল করতেছে, মাকড়সা জালের মতো আপনার পেঁচায় রাখছে, আপনার তো মনেই হবে যে দোষ সালার এই লাইফ রেখে কি হবে, দে এখানে যা পারি কইরা। এটা হচ্ছে একটা ব্যাপার। আমরা আজকে এই পর্যন্তই রাখবো, আগামী দিন আমরা পড়বো দ্য নেচার অফ এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস। এইটা সাবহেডিং এর আন্ডারে শুরু করবো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি এখানে